আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রশাসনের আশ্বাসে রাজশাহী থেকে সকল রুটে বাস ধর্মঘট প্রত্যাহার। বুড়িমারি থেকে ট্রেন চালুর দাবিতে হাতীবান্ধা রেলওয়ে স্টেশনে অবরোধ। শীতের শুরুতেই বাড়ছে ঠান্ডাজনিত রোগ, বয়স্ক ও শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি, অবহেলায় মৃত্যু ঝুঁকি আছে, সতর্ক করলেন চিকিৎসকরা। মামলা হামলা সহ বিভিন্ন নির্যাতনের পরও সুসংগঠিত ঝালকাঠি জেলা বিএনপি, দ্রুতই কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্বের অপেক্ষায় তৃণমূল নেতাকর্মীরা। এবং যশোরের মুক্তিযোদ্ধা সালেহা বেগমের সাহসিকতার গল্প এখনো সবার মুখে মুখে, মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা তরুণদের কাছে তুলে ধরার আহ্বান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রশাসনের আশ্বাসে রাজশাহী থেকে সকল রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সিএনজি, অটোরিকশা ও বাস শ্রমিকদের দ্বন্দ্বের কারণে সকালে নগরীর রেলগেট এলাকায় অটোরিকশা স্ট্যান্ডে বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর ও ড্রাইভারদের মারধর করে বাস শ্রমিকরা। এতে 15 জন আহত হন। বন্ধ হয়ে যায় রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাস মালিক সমিতির নেতাদের দাবি, সোমবার রাজশাহীর তানোর উপজেলা এলাকায় অটোরিকশা শ্রমিকরা বাসের ড্রাইভার ও হেলপারকে মারধর করে। এ কারণেই বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। হঠাৎ বাস বন্ধের সিদ্ধান্তে বিপাকে পড়েন যাত্রীরা। পরে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে উভয় পক্ষের সাথে প্রশাসনের বৈঠকে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়। লালমনিরহাট থেকে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চালুর দাবিতে হাতীবান্ধা রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ করেছে সর্বস্তরের মানুষ। দুপুর 12টা থেকে তাদের এই কর্মসূচি চলছে। এতে বন্ধ রয়েছে বুড়িমারি লালমনিরহাটের প্রায় 100 কিলোমিটার রেল যোগাযোগ। আটকা পড়েছে কয়েকটি ট্রেন। আন্দোলনকারীরা বলছেন, নামে মাত্র বুড়িমারি এক্সপ্রেস হলেও চলছে লালমনিরহাট জেলা শহর থেকে। এতে বৈষম্যের শিকার হয়েছে জেলার অন্যান্য উপজেলার মানুষজন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবরোধ অব্যাহত রাখা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। মাগুরার মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডলকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের ভায়না মোড় এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদায় হলেও তার দোসর ওই নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল এখনো বহাল তবিয়তে রয়েছে। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন ছাত্র নেতারা। অবরোধের কারণে 4টি প্রধান সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শীতের শুরুতেই বাড়ছে ঠান্ডাজনিত রোগ। সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, ডায়রিয়ার পাশাপাশি চর্মরোগে আক্রান্ত হয়ে অনেকেই ছুটছেন হাসপাতালে। আক্রান্তের দিক দিয়ে বয়স্ক ও শিশু সংখ্যাই বেশি। ঠান্ডাজনিত রোগ নিয়ে অবহেলা মৃত্যুর কারণ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, সচেতনতার পাশাপাশি যত্নবান হলে অনেকাংশে এসব রোগ এড়ানো সম্ভব। মিজান শাহজাহানের রিপোর্ট। কুয়াশাচ্ছন্ন সকাল, খেজুরের রসের গুড়, পিঠা, পায়েস ও পিকনিক আয়োজনের জন্য শীতকাল অনেকের কাছেই পছন্দের ঋতু, কিন্তু কারো কারো জন্য পৌষ মাস মানে সর্বনাশ। এ সময় বয়স্ক ও শিশুসহ সব বয়সের মানুষই কম বেশি ঠান্ডা, কাশির পাশাপাশি চর্মরোগে আক্রান্ত হন। সচেতন হলে এসব রোগ এড়ানো সম্ভব বলে জানিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ কবির চৌধুরী। ইকতিয়াসি নামের রোগ থাকে, এটা ড্রাই স্কিন ডিজিজ, এর শীতকালে বেড়ে যায়। যেমন স্কিনটা সাপের চামড়ার মতো হয়ে যায়, মাছের চামড়া অনেক অনেক খুশকি ওঠে। বেসিলিন অথবা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করবেন এবং পরবর্তীতে এইখানে আমরা খুব হালকা স্টেরয়েড দিতে বলি আর অ্যান্টিহিস্টামিন। কোনো কোনো ক্ষেত্রে ইনফেকশন হয়ে যায়, তখন অ্যান্টিবায়োটিক দিই। আর যাতে শ্বাসকষ্ট না হয়, ভালো করে
খুব ভালো জামা কাপড় পরাতে হবে। আর উলেন কাপড় সাধারণত আমরা বর্জন করতে হবে, নিচে সুতি কাপড় পরে উপরে উলেন সোয়েটার জাম্পার যাই পরাবে এটা পরাবে। শীত নিবারণে খড়কুটা জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে কেউ কেউ ডেকে আনেন অগ্নিকাণ্ডের মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। মানবদেহ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে জানিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, অতিমাত্রায় গরম পানি দিয়ে গোসল করলে তা চামড়ার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ঈষৎ গরম করা নেওয়াটা কোনো খারাপ না, কিন্তু অতিরিক্ত গরম করলে কিন্তু এটি যেমন চামড়ার জন্য সমস্যা, বডির ভিতরের ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় প্রক্রিয়াতে মেটাবলিজমের জন্য বা বিপাকের ক্ষেত্রেও একটা পরিবর্তন আনে, সেটি করার মোটেও ঠিক হবে না। শীতকালে বায়ু দূষণ বেড়ে যায় জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, রোগে আক্রান্ত হলে অবশ্যই হাসপাতালে যেতে হবে, কিন্তু পরিবেশ দূষণ রোধ করা গেলে ৮০% মানুষ এসব রোগেই আক্রান্ত হতো না। ঠান্ডার থেকে ধুলার থেকে সাবধান থাকতে হবে। আর এত বেশি পলিউশন, কার্বন, আমাদের যে গাড়ির ধোঁয়া এত বেশি কার্বন স্মগ জমে, তাতে কিন্তু এই বুকের কষ্ট হইতে পারে, শ্বাসকষ্ট হইতে পারে। কারণ এই যে গ্লোবাল ওয়ার্মিং আমরা অনেক ক্ষতিগ্রস্ত, আমাদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত, আমাদের আবহাওয়া ক্ষতিগ্রস্ত। শীতকালে এমন একটা অবস্থা যে মানুষের সামগ্রিকভাবে মুখে ঘা থেকে আরম্ভ করে অনেক ইনফেক্টিভ ডিজিজ হয়, সুতরাং সেখানে পুষ্টিকর খাবার খাওয়া কিন্তু জরুরি, অন্য সময়ের চাইতে বেশি। বয়স বাড়ার সাথে সাথে মানুষের শরীরের তাপ উৎপাদন ক্ষমতা কমতে থাকে, তাই ঝুঁকি এড়াতে বয়স্কদের ব্যাপারে পরিবারের সদস্যদের যত্নবান হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি আমিডামি নিশিরাতে নির্বাচনে বিশ্বাস করে না জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলা নেতাদের নিয়ে রাষ্ট্র সংস্কারে দলের ৩১ দফা কর্মশালায় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের অনুসারীরা নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, তাই দলের ভেতর এজেন্ট ঢুকিয়ে দিয়ে জনগণের আস্থা সমর্থন নষ্ট করার চক্রান্ত হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের কঠোর হাতে দমন করার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রায় ৩,০০০ তৃণমূল নেতাদের কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নানা বক্তব্যের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওটা কোনো অন্যায়ের বিষয় না, এটাই স্বাভাবিক। এখন আমরা নির্বাচন চাইবো, নির্বাচন চাওয়াটা কোনো অন্যায়ের বিষয় না, এটাই স্বাভাবিক। এখন নির্বাচনকে যদি ফেস করতে হয়, আমরা আমিরামি নির্বাচনে তো বিশ্বাসী না, আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না, আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। আমরা সেই নির্বাচনে বিশ্বাসী, মুক্তভাবে ভোট দেবে। আমাদের তো একই সাথে পরিকল্পনা আছে যে কোনো মূল্যে এই দেশের মানুষের ভোটের অধিকারকে রক্ষা করা। মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ, তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে, চিন্তা ভাবনা করবে, তারপরে সে ভোট দিবে। এবং তার সেই চিন্তা ভাবনাকে যদি আপনার পক্ষে রাখতে হয়, তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে। চুয়াডাঙ্গায় গত এক সপ্তাহ ধরে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে জেলার ৪ উপজেলার ১৩ লাখ মানুষ। হাড় কাঁপানো কনকনে শীতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন হতদরিদ্ররা। প্রচণ্ড শীতের কারণে বেচাকেনা বেড়েছে গরম কাপড়ের দোকানগুলোতে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ সময়ে ঝালকাঠিতে মামলা হামলা সহ বিভিন্ন নির্যাতনের পরেও গণতান্ত্রিক পদ্ধতিতে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন করে সুসংগঠিত জেলা বিএনপি। নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীরা এখন অপেক্ষায় জেলা কমিটির কাউন্সিলর। তাদের আশা, নতুন কমিটিতে জায়গা হবে একনিষ্ঠ ত্যাগী ও নির্যাতিত নেতাদের। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান।
দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে ঝালকাঠি জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিথ্যা মামলা, হামলা, পুলিশি নির্যাতন, হয়রানি, জেলসহ নানা প্রতিকূল অবস্থার মধ্যে কাটিয়েছেন। এসব সত্ত্বেও জেলার ৪টি উপজেলায় দলকে সুসংগঠিত করে রেখেছেন ত্যাগী নেতারা। জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ও পরামর্শে আরও শক্তিশালী হয়েছে ঝালকাঠি জেলা বিএনপি। ২০২০ সাল থেকে জেলা বিএনপি চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেনকে সদস্য সচিব করে ৩৪ সদস্যের কমিটির মেয়াদ শেষ হয়। কাউন্সিলরদের মাধ্যমে এখন পূর্ণাঙ্গ কমিটির অপেক্ষায় নেতাকর্মীরা। আগেকার দিনের ত্যাগী, মামলা খাওয়া, জেল খাটা, অনেক মাইর খাওয়া এইসব নেতাকর্মী যারা বিগত দিনে অনেক কষ্ট করেছে, এইসব নেতাকর্মী পোস্ট পজিশনে আসবে, এই দলের সামনের সারিতে আসবে, আমি এটা আশা করি। স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর কাউন্সিলের মাধ্যমে বিএনপির জেলা কমিটি গঠনের প্রস্তুতি চলছে। কাউন্সিলকে ঘিরে দলের স্থানীয় নেতাকর্মীদের মাঝে এখন ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে সেরকম নেতাকর্মীদের দিয়ে আমরা জেলা বিএনপির কাউন্সিল চাই। নতুন কমিটির নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা ও হিসাব নিকাশ। তবে বিগত দিনে যারা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়ে মাঠে ছিল তাদের নিয়ে এই গণতান্ত্রিক উপায়ে জেলা বিএনপির কমিটি হওয়া উচিত বলে মত তৃণমূল কর্মীদের। বিগত 18 বছরের চেয়ে ঝালকাঠি জেলা বিএনপি অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত। প্রত্যেকটি ইউনিটে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকারের মাধ্যমে আমরা নেতা নির্বাচন করেছি। ইতিমধ্যে আমাদের 6টি ইউনিটের কাউন্সিল সম্পন্ন হয়েছে। গণ অভ্যুত্থানে সৃষ্টি নতুন বাংলাদেশে উদ্দীপ্ত বিএনপির যোগ্য ও ত্যাগী নেতারাই ঝালকাঠিতে দলের যোগ্য ও দক্ষ নেতৃত্ব আনবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বরিশালে বিজয় দিবস উপলক্ষে উত্তর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি কার্যালয় চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ সভায় বক্তব্য রাখেন। পরে একটি র্যালি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন অবাধে আসছে ভারতীয় কম্বল। উভয় দেশের কাস্টমস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় চলছে এ ব্যবসা। তবে বিষয়টি অস্বীকার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এদিকে পাচার হয়ে আসা এসব কম্বল বিক্রি করতে প্রতিদিন চেকপোস্ট এলাকায় বসছে হাট। প্রতিটি কম্বল বিক্রি হচ্ছে ১,০০০ থেকে ৪,০০০ টাকায়। যশোর, খুলনা সহ পার্শ্ববর্তী এলাকার শত শত মহিলা পুরুষ বেনাপোল যায় এসব কম্বল কিনতে। এই ব্যবসার সাথে জড়িত রয়েছে ভারত বাংলাদেশের সহস্রাধিক যাত্রী। বর্তমানে বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীর সংখ্যা কমলেও ভারত থেকে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ ভারতীয় নাগরিক পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশে আসা যাওয়া করছে, যারা প্রায় সকলেই কম্বল ব্যবসার সাথে জড়িত। আর এই ব্যবসায়ীদের ব্যবহার করে একটি চক্র প্রতিদিন মাদকদ্রব্য, মোবাইল ফোন ও বিভিন্ন অবৈধ পণ্য সামগ্রী বাংলাদেশে নিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। মহান মুক্তিযুদ্ধে নারীরা রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করলেও তাদের অবদানের কথা অনেক ক্ষেত্রে অজানাই থেকে গেছে। যশোর জেলার অ্যাডভোকেট সালেহা বেগম সেই সাহসী নারীদের একজন, যিনি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। তার সাহসিকতার কথা এখনো এলাকাবাসীর মুখে মুখে ফেরে। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন রাশনা দাস। ১৯৭১ সালের যশোর জেলা থেকে ১৫ জন নারী প্রশিক্ষণ নিলেও একমাত্র নারী হিসেবে রণাঙ্গনে যুদ্ধ করেছেন সালেহা বেগম। ২১ বছর বয়সে তিনি অস্ত্র হাতে নেমে পড়েন যুদ্ধ ময়দানে। সালেহা বেগম যুদ্ধ করেছেন যশোর সদর, শার্শা উপজেলা আর ঝিনাইদহের মহেশপুরে। ৬৯ সালে আমরা গণ আন্দোলনে জয়েন করলাম। সারা বাংলাদেশ গণ আন্দোলনে শিহরিত হলো। তখন থেকে একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করলো যে আসলে আমাদের দেশটা স্বাধীন হওয়া দরকার। ১৯৭১ সালে বাংলাদেশ ও ভারতে প্রশিক্ষণ নেওয়ায় সালেহা বেগম ছিলেন বিভিন্ন অস্ত্র পরিচালনায় পারদর্শী। কোন স্কুল থেকে যে ট্রেনিং দেওয়া হতো ছেলে মেয়েদের, সেখানে
আর ড্যামি রাইফেল থাকতো, সেই ড্যামি রাইফেল গুলো নিয়ে আসলাম ট্রেনিং এর জন্য সুবিধার্থে। 25শে মার্চে ক্যান্টনমেন্ট থেকে একটা বিরাট কনভয় যশোরের টাউনের দোয়াটানার দিকে আসছে। আমরা আগেই হাত বোমা, খুলনা থেকে হাত বোমা বানানো শিখে এসেছিলাম ও প্রচুর বোমা বানিয়েছিলাম। তিনি বলেন 1971 সালে বিজয়ের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল সেই সময়ের জনগণকে। আপনজন হারানোর বেদনা, সম্ভ্রম হারানোর অপমান মিশে আছে মুক্তিযুদ্ধের পরতে পরতে। শক্তিশালী হুইপেনের সামনে আমরা বোমা মারতে শুরু করে দিলাম গাড়ির ওপর, আর সাথে সাথে ব্রাশ ফায়ার, সব তখন আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। সবার আগেই আমার যেটা প্রধান আশা যে আমাদের বাংলাদেশটা একেবারেই দুর্নীতি মুক্ত তো বলা যাবে না, কিন্তু সহনীয় প্রতিষ্ঠানগুলোতে এমন ভাবে সিস্টেম গড়ে তোলা দরকার যে সুযোগই পাবে না কেউ দুর্নীতি করার। তরুণ প্রজন্মের কাছে সেই ত্যাগের কথা, মুক্তিযুদ্ধের নারীদের ভূমিকার কথা তুলে ধরার আহ্বান বীর মুক্তিযোদ্ধা সালেহা বেগমের কণ্ঠে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সিরাজগঞ্জে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের জেলা শাখার নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শহরের পৌর ভাসানী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা এবং নবনির্বাচিত সভাপতি শফি মাহমুদ। পরে সঙ্গীত পরিবেশন করেন জিসাসের শিল্পীরা। নানা কর্মসূচির মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা এতে অংশ নেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর আলিমুল ইসলাম ও প্রতিষ্ঠাকালীন উপাচার্য প্রফেসর ডক্টর ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। খুলনায় মাদকের অপব্যবহার প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান, বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন সেমিনারে বক্তব্য রাখেন। সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অবৈধভাবে রাসায়নিক সার মজুত রাখার দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এলাহি ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে শহরের নেতার মোড়ে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম এই জরিমানা আদায় করেন। এ সময় ওই সারের দোকান ঘর সিলগালা করে দেয় প্রশাসন। এ সময় উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 12 মাসই কাটিমন জাতের আম চাষ করে লাভের মুখ দেখছেন দিনাজপুরের মমিনুল ইসলাম। শীতকালেও এমন আম দেখে বিস্মিত অনেকেই। পরীক্ষামূলকভাবে কয়েকটি দেশেও পাঠানো হয়েছে এসব আম। লাভজনক হওয়ায় কাটিমন আম চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দের। দিনাজপুরের বিরল উপজেলার লক্ষ্মীপুর এলাকার আম চাষী মমিনুল ইসলামের বর্তমানে প্রায় 3000 কাটিমন জাতের আম গাছ রয়েছে। ভরা মৌসুমের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এই আম। ফলন ও দাম ভালো পাওয়ায় জেলায় কাটিমন আমের চাষ বাড়ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।